যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। গ্রামের বৃদ্ধ মানুষরা একটা কথা বলে, বাঘ মরে গেলে হয় কাঠ, আর মানুষ মরে গেলে হয় বাঘ। এই কথার অর্থটা এমন, বাঘ বেঁচে থাকলে মানুষ তাকে দেখে ভয় পেলেও মরে গেলে কেউ ভয় পায় না, কিন্তু মানুষ মরে গেলে অন্য মানুষের যত ভয়, একা লাশের পাশে এক মুহূর্ত যেন কেউ থাকতে চায় না। তখন যত দ্রুত সম্ভব আমরা লাশ দাফন করে ফেলি। কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে, আমরা লাশ দাফন করার পরেই যারা ঘন অন্ধকার কিংবা কোনো এক জ্যোৎস্না রাতে সদ্য মাটি দেয়া লাশের কবরের ওপরে কোদাল চালিয়ে লাশ চুরি করে। কি ভাবছেন এত কথা কেন বলছি? তাহলে মনোযোগ দিন, আজ আমি শেয়ার করব একটা লাশ চুরির ঘটনা। টিভিতে বা পত্রিকায় হয়তো অনেকে দেখেছেন বা পড়েছেন এমন নিউজ, কিন্তু এই ঘটনার তিক্ত অভিজ্ঞতা আমরা কজন জানি? আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর এবং স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছে সৌমিক দাস, তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য। ঘটনাটির স্থান এবং চরিত্রের নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, আর সব লিসেনারকে জানাই হ্যালোইনের শুভেচ্ছা। ঘটনা শুরু 2008 সালে। প্রত্যন্ত গ্রামগুলোতে তখন অভাব অনটন লেগেই থাকতো। অনেক মানুষের দুবেলা ঠিকমতো খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। অভাবের তাড়নায় অনিল তখন বেছে নেয় নিকৃষ্ট এই উপার্জনের পথ। এই চক্র তাকে অফার করে সদ্য কবর দেয়া লাশ চুরি থেকে শুরু করে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় তাদের হস্তান্তর করতে হবে, আর এতে তাকে লাশ প্রতি বেশ ভালো পরিমাণ টাকা দেওয়া হবে। সে চিন্তা করলো, এই অভাবের জীবনে এমন লোভনীয় অফার কোন বোকায় পায়ে ঠেলে। সে রাজি হয়ে যায়, কিন্তু একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব নয়। সে তখন তার দুই বন্ধুকেও ডেকে নেয় এই কাজে। এত ভালো টাকার অফার, তারা দুজনেও রাজি হয়ে যায়। শুরু হয় তাদের কাজ। তাদের গ্রামের মাঝ দিয়ে বয়ে চলেছে একটা নদী, চারপাশে তার বন জঙ্গলে ঘেরা। আর এই নদীর মাঝ দিয়েই ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে তারা পৌঁছে যায় দূর দূরান্তের কবরস্থানে। গ্রাম থেকে দূরে কেউ মারা গেলেই খোঁজ রাখে তারা, সময় মতো হানা দেয় কবরে। ঘন কালো অন্ধকার রাতে কিংবা হালকা জ্যোৎস্না রাতে কবর থেকে লাশ তোলে তারা, আবার নৌকায় তুলে পৌঁছে দেয় নির্দিষ্ট গন্তব্যে। এক রাতের মাঝেই কাজ শেষ, আর বেশ ভালো পরিমাণ টাকা তাদের পকেটে। এভাবেই চলছে তাদের লাশ চুরির কাজ। ঠিক কতগুলো লাশ তারা চুরি করেছিল তার নির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই। অনেক রাতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও তারা লাশ চুরি করেছে কবর খুঁড়ে, কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। তার ভাষ্যমতে প্রথম এই কাজে ভয় লাগলেও পরে আর ভয় পাননি তারা। এমনি একদিন তারা খবর পেলেন পাশের গ্রামের একজন লোক মারা গেছে, কিন্তু সমস্যা হলো তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেটা অনেক পুরনো কবরস্থান আর লোকালয়ের অনেক কাছে। কিন্তু অনেক দিন কোনো লাশ চুরি না করায় তিনজনের হাত তখন ফাঁকা। তারা যে কোনো মূল্যেই হোক লাশটি চুরি করতে চায়। কবর দেওয়ার দুদিন পরেই অমাবস্যা, আর সেই ঘন কালো অন্ধকারে তারা সিদ্ধান্ত নেয় লাশ চুরির। সেদিন গভীর রাতে তারা তিনজন নৌকায় কোদাল, খন্তা, হারিকেন নিয়ে রওনা দেয়। তাদের গ্রাম থেকে নদীপথে প্রায় 30 মিনিটের পথ। ঘন অন্ধকারে তারা হারিকেন ব্যবহার করছে, কারণ এর আলো কম হলেও তা লোকজনের চোখে সহজেই ফাঁকি দেওয়া যায়, যেহেতু কবরস্থানটা লোকালয়ের অনেক কাছে। আর তারা যখন কবরস্থানের পাশে পৌঁছে গেল, নৌকা থেকে নেমে দেখলো বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশঝাড় দিয়ে ভরা এই কবরস্থান। তাদের হাতে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। অনিল সেটা জ্বালাতেই দেখলো গাছগুলো অনেক পুরনো, গায়ে শ্যাওলা পড়ে আছে, জঙ্গলি লতায় কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে। চারিদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। অনিল সহ সবাই নেমে নৌকা পাড়ে বেঁধে তারা ঢুকে গেল ঘন অন্ধকারে। চারপাশে ভাঙা কবর আর বাঁশঝাড়, মাঝে দু একটা করে বিশাল গাছ। কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে। তারা হারিকেনের আলো বাড়িয়ে দিল। তার আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে। নতুন কবরটা তারা খুঁজে পেল, কিন্তু সেটা একদম ফাঁকা একটা জায়গায়। চারপাশে খুব বেশি গাছপালা নেই। হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করে। প্রথমে অনিল কিছুটা খোঁড়ে, এরপরে আরেকজন শুরু করে। অনিল হ্যারিকেনের পাশে বসে দেখছে। হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ বড় দেখাচ্ছে ছায়াতে। কিছুক্ষণ পরে অনিল উঠে একটু হাঁটতে যায় পাশে। হঠাৎ একটা ভাঙা কবরে তার পা ঢুকে যায়। কবরের মাটি ভেঙে হঠাৎ করে পড়ে গেল সে কবরের মাঝে। ঠিক তারপরেই সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করলো। হাড় ভেবে টেনে বের করতে গেল, হাত দিয়ে ধরে দেখলো চাকতির মতো কিছু একটা, আর সেটা বের করে সামনে ধরতেই দেখলো হ্যারিকেনের আলোতে চকচক করে উঠলো। সেটি মনে হচ্ছে সোনালী কালারের দামি কোনো ধাতব কিছু, যেটা দেখতে অনেকটা স্কুলের ঘন্টার মতো লাগছে, কিন্তু তার দুইটা পার্ট, মনে হচ্ছে দুইটা ঘন্টা একসাথে জোড়া লাগানো হয়েছে। জিনিসটা দেখে তার অনেক লোভ হলো। সে ভাবলো এত পুরনো কবরে এমন জিনিস নিশ্চয়ই দামি কিছু হবে। সাথে সাথে লুকিয়ে ফেললো সেটা, যাতে বাকি দুজন না দেখে। জামার মাঝে করে নিয়ে এসে তার ব্যাগের মাঝে রেখে দিল। এদিকে কবর খোঁড়া প্রায় শেষের দিকে। একপাশের খাড়ালের মাঝে দিয়ে সাদা কাফন দেখা যাচ্ছে। ঠিক তখনই তারা কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল, আর কিছু লাইটের আলো দেখতে পেল তাদের দিকে ছুটে আসতে।
বুঝতে বাকি রইল না যে মানুষ টের পেয়েছে কবর খোঁড়ার ব্যাপারটা। ভয়ে তিনজন তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন সব নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করলো। অনিল হ্যারিকেন নিভায়ে এক হাতে হ্যারিকেন আর আরেক হাতে সেই ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু হঠাৎ মাঝে এসে অন্ধকারে একটা গাছের ডালের সাথে ধাক্কা খায় আর উল্টে পড়ে যায়। ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায়। সেই ঘন্টাটা ব্যাগ থেকে নিচে পড়ে যায়। সেই ঘন্টাটা খুঁজে পেল তখন তার স্পর্শে খেয়াল করলো ঘন্টার একটা পার্ট তার হাতে আর একটা খুলে কোথায় যেন চলে গেছে। এদিকে পেছনে গ্রামের মানুষ আসছে, তার খোঁজার সময় নেই। সে একটা পার্ট হাতড়ে কুড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে শুরু করলো। তারপরে তিনজন এসে নৌকায় উঠেই নৌকা চালানো শুরু করে দেয়। এই যাত্রায় অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লোকজন নদীর পাড়ে এসে তাদের খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তার নৌকা নিয়ে তারা হারিয়ে গেছে। যেখানে লাশ নিয়ে আসার কথা সেখানে গিয়ে বিস্তারিত সব জানিয়ে তারা যখন বাড়ি ফিরে আসলো তখন ভোর হতে চলেছে। অনিল তার ঘরে সেই ব্যাগটা ঘরের একটা কোণে বাঁশের খুঁটির সাথে আটকে দিল। এভাবে ব্যাগটা একটা লোহার সাথে ঝুলিয়ে রেখে সে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো তার মায়ের চিৎকারে। বাইরে বের হয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, সারা রাত কি করছিস বলতো? অনিল অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে। মা কি সবকিছু জানতে পারলো? সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, এর মাঝেই মা বলে উঠলো, সারা রাত ধরে ঘরে বসে ঘন্টা বাজিয়েছিস, তার শব্দে তো ঘুম হলো না। অনিল কিছুটা অবাক হয় মায়ের কথা শুনে। সে কেন ঘন্টা বাজাবে? সে এসে আরাম করে ঘুমিয়ে গেছে। পরের দিন অনিলের ঘুম ভাঙে আবার তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে তার মায়ের সাথে আরো কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে। তাদের সবার এক অভিযোগ, রাতভর এই ঘন্টা বাজানোর শব্দে তারা ভালো করে ঘুমোতে পারেনি। সবাই প্রচন্ড রেগে যায় অনিলের ওপরে। কি হচ্ছে রাতে কিছুই বুঝতে পারে না সে। তার রুম থেকে নাকি ঘন্টার আওয়াজ হয় আর সে দিব্যি ঘুমিয়ে আছে কিন্তু জানে না। অথচ বাড়ির আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি। সে সবার কাছে মাফ চেয়ে রুমে চলে আসে। তারপরে ব্যাগ নামিয়ে দেখে ব্যাগের ভেতরে ঘন্টাটা যেমন রেখেছে ঠিক তেমনি আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু ব্যাগ আবার ওপরে রাখতে গিয়ে সে অবাক হয়ে যায়। কয়েকটি তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে সোজা ব্যাগের নিচের মাটিতে। দেখে কিছুটা অবাক হয় অনিল। বিষয়টা আমলে না নিয়ে সে তার সব কাজ শেষ করে রাতে আবার ঘুমোতে যায়। তখন দেখে তার পোষা বেড়ালটা তার ঘরে এসেছে। সে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখে বিড়ালটি বসে আছে ঘন্টা রাখা তার সেই ব্যাগটার নিচে। বিড়ালটি বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেদিন রাতেও সে ঘুমিয়ে যায়। সকালে আবার কোলাহল। বাইরে যেতেই দেখে অনেক প্রতিবেশী, প্রচুর রাগ তার উপর। প্রতিবেশীরা বলে তারা নাকি শান্তিতে ঘুমোতে পারছে না এই ঘন্টার আওয়াজে। সে সবকিছু শুনে আবার যখন রুমে ফিরে আসে দেখে বিড়ালটি ঠিক আগের মতোই একভাবে বসে আছে ব্যাগের নিচে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খাটের দিকে। সে কিছুটা অবাক হয়ে যায়, বিড়ালটিকে পা দিয়ে ধাক্কা দেয়। বিড়ালটির সাথে সাথে উল্টে পড়ে যায়। তাড়াতাড়ি হাত দিয়ে ধরে দেখে বিড়ালটি যেভাবে ছিল ঠিক সেভাবেই চোখ খোলা রেখে মরে পড়ে আছে। এবার অনিলের প্রচুর ভয় হতে শুরু করে। কেন এমনটা হচ্ছে? প্রতি রাতে কে ঘন্টা বাজায় এটা দেখার জন্য আজ রাতে সে জেগে থাকবে বলে ঠিক করে। ভাবনা মতো রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকে অনেক রাত, কিন্তু কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। চোখ লেগে আসছে তার, কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না। কখন যেন ঘুম চোখে লেগে এসেছিল তার। হঠাৎ একটা শব্দে ঘুম যেন নিমিশেই হারিয়ে গেল তার চোখ থেকে। ঘরের টিনের চালের ওপর কি যেন হেঁটে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ। সাহস করে উঠে বসলো সে। কৌতূহল নিয়ে ব্যাগটার কাছে গেল। দেখে ব্যাগ ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু ব্যাগের মাঝে সেই ঘন্টাটি নেই। আবার টিনের চালের ওপরে কিছু দৌড়ানোর শব্দ। অনিল দৌড়ে বের হয়ে আসতো ঘরের বাহিরে। আধো আলোতে তাকাতেই দেখলো একটা কালো অবয়ব দ্রুত গতিতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। অনিল ভয় তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন আজ সেই শব্দ বের করতে পারছে না। মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ ঘন্টার একটা মৃদু শব্দ ভেসে আসলো তার কানে। এক দৌড়ে ঢুকে গেল রুমের মাঝে। তারপরে আর কিছু মনে নেই তার। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগের কাছে গেল সে। ব্যাগ আর ঘন্টা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। তার স্পষ্ট মনে আছে এখানে শুধু ব্যাগ ছিল, ব্যাগের মাঝের সেই ঘন্টাটি ছিল না। এই ঘন্টা থেকে সে এবার মুক্তি চায়। ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল অনিল। একটা বড় নদীর নির্জন মোড়ে এসে দাঁড়ালো। তারপরে আস্তে করে ব্যাগ থেকে ঘন্টাটা বের করে ছুঁড়ে ফেলে দিল নদীর মাঝে। মনে হলো তার অনেক বড় একটা চিন্তা নেমে গেল মাথা থেকে। বাড়ি ফিরে আসলো সে। প্রতিদিনের মতো কাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়লো সে। মাঝরাতে আবার টিনের ওপরে সেই দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখে ব্যাগ যেমন রয়েছে তেমনই আছে, ঘরের উপরে শব্দটার নেই। ভয়ে ভয়ে বিছানা থেকে এক পা দুই পা করে নেমে এলো অনিল। ব্যাগটা যেন তাকে কাছে টানছে। এগিয়ে গেল ব্যাগটার দিকে, কাঁপা কাঁপা হাতে ব্যাগটার দিকে হাত বাড়িয়ে দিল অনিল। ব্যাগটা হাতে নিতেই খুলে যেন ভয়ের একটা প্রচন্ড স্রোত বয়ে গেল তার শির দাঁড়ায়। ব্যাগের মাঝে সেই ঘন্টাটি, আর ঘন্টার গায়ে এখনো লেগে আছে পানি। মনে হচ্ছে এই মাত্র কেউ পানি থেকে সেটা তুলে নিয়ে এসেছে। একটা সামান্য ঘন্টা দেখেছে মানুষ এত ভয় পেতে পারে, এটা সে উপলব্ধি করতে পারেনি। ব্যাগটা আবার রেখে শুয়ে পড়লো আর চিন্তা করতে থাকলো কি করা যায় এই ঘন্টা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় সেই ঘন্টাটি। এক ভাঙারির দোকানে বিক্রি করে ফিরে আসে সে। তারপর থেকে সবকিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অনিল ভাবলো যাক, অবশেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেছে। এই ঠিক 7 দিন পরে একটা ছেলে ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো তার বাড়িতে। এসেই বলল, আমাকে এক গ্লাস পানি দেন। পানি খেয়ে ছেলেটি ব্যাগ দিয়ে এগিয়ে দেয় অনিলের দিকে। ব্যাগটা হাতে নিয়ে অনিল ভেতরে তাকিয়ে দেখলো সেই ঘন্টা। ছেলেটা তার দিকে তাকিয়ে বলল,
এই ঘন্টা কেনার পরে বাবা এটাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারের কোনো কিছু ঠিক নেই। ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো। বাবা সেই ঘন্টাটি নিয়ে এসে রুমের ভিতরে রেখে দিয়েছিল। হঠাৎ রাতে টিনের চালের উপর ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে, দেখেন একটা কালো অবয়ব দ্রুত গতিতে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যায়। তিনি একটা চিৎকার দিয়ে দৌড় দিবেন, ঠিক এমন সময় অবয়বটা তার দিকে তাকিয়ে একটা ধাক্কা দেয়। আমরা বের হয়ে বাবাকে অবচেতন অবস্থায় পাই, তাকে রুমে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো বলেন, কিন্তু পরদিন থেকেই বাবার মাঝে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করি আমরা। বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছেন সব সময়, কারোর সাথে কোনো কথা বলেন না। হাসি খুশি মজার মানুষটা যেন এক মুহূর্তে বদলে গেল আমাদের সামনে। আমরা বুঝছিলাম না হঠাৎ কি হলো। এর 3 দিন পরে ঘটলো এক ভয়ানক ঘটনা। আমাদের কয়েকটি গরু ছাগল আছে। বাবার থাকার ঘরের পাশেই আরেকটা ঘরে এগুলো রাখা হয়। মাঝরাতে হঠাৎ একটা গরুর চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন বাবা পাশে নেই। সেই সময় বাড়িতে চোরের উৎপাত ছিল অনেক বেশি। চোর ভেবে হয়তো শব্দ শুনে বাবা উঠে গেছেন, এটা ভেবে আম্মু নিজে উঠে যান দেখতে কি হয়েছে। তিনি লাইট হাতে এগোতে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। গরুগুলো যেমন ছিল ভয়ে শয়ে একদিকে তাকিয়ে আছে। ভেতরে যে লাইট ধরতে আম্মু দেখেন বাবা একটা ছোট বাচ্চা ছাগলের পা ধরে গলা থেকে চুইয়ে পড়া রক্ত খাচ্ছে, আর ছাগলের মাথাটা পাশে পড়ে আছে। ছাগলের মাথাটা ছিঁড়ে পড়ে থাকা দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলেছে। বাবার মুখে তাজা রক্ত লেগে আছে। আম্মু লাইট ধরতেই তিনি আম্মুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অনেক ভারী কণ্ঠে বলেন, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, ঘন্টা আবার ফিরে এসেছে। এরপরে আম্মু একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা দৌড়ে বের হতে গিয়ে দেখি এই অবস্থা। আম্মুকে ধরে রুমে নিয়ে আসি, আর বাবাকেও কয়েকজন ধরে রুমের দিকে নিয়ে আসি। তার এই অবস্থা, যে শরীরে এত শক্তি, আমরা কজন মিলেও তাকে আটকাতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। তিনি ঘুমিয়ে যান, আর ঘুম থেকে উঠলেই পাশে যেই থাক তার হাত পা পায়ে কামড় দিয়ে রক্ত খাওয়ার চেষ্টা করেন আর বলেন, ঘন্টা ফিরে এসেছে। পরে আমরা বাধ্য হয়েই তাকে খাটের সাথে বেঁধে রাখি। কিন্তু সকাল হলেই সবকিছু স্বাভাবিক। তিনি যে রাতে এত কিছু করেছেন তার কোনো কিছুই তিনি মনে করতে পারেন না, এমনকি বিশ্বাসও করেন না। পরের দিন রাতে আমার আম্মুর চিৎকার, আর দৌড়ে আমরা রুমে গিয়ে দেখি দরজা খোলা, বাবা নেই। আমরা লাইট নিয়ে বাবাকে খুঁজতে বের হই। বাড়ির আশেপাশে খুঁজে দেখি বাবা একটা জঙ্গলের মাঝে দিয়ে এদিক ওদিকে দৌড়াচ্ছেন। আমাদের দেখে আবার দৌড়তেন। অনেক কষ্টে তাকে ধরে নিয়ে আসি। সে এসেই খাবার চায়, আর এত বেশি পরিমাণে খাওয়া শুরু করে যেটা অনেক অস্বাভাবিক। আমরা আবার তাকে বাধ্য হয়ে বেঁধে রাখি। এরপরে আমি সেই ঘন্টার ব্যাগটা নিয়ে আমার রুমে রেখে দেই। আমিও রাতে টিনের ওপরে কিছু দৌড়াদৌড়ির শব্দ পাই, আর মৃদু একটা ঘন্টা বাজানোর শব্দ পাই। এরপরে সকালে বাবার আবার রাতে কিছুই মনে নেই, সব ঠিক, তিনিও স্বাভাবিক। বুঝলাম এই ঘন্টাটাই যত সমস্যা। বাবার কাছ থেকে আপনার ঠিকানা শুনে আমি নিয়ে আসলাম এটা। আপনি এই ঘন্টা রেখে দেন, টাকা ফেরত দিতে হবে না, তবুও এই ঘন্টা আপনার কাছেই রেখে দেন। এই কথাগুলো বলে ছেলেটি ঘন্টাটা অনিলের হাতে দিয়ে চলে যায়। অনিল খুব চিন্তায় পড়ে যায়, এই ঘন্টা নিয়ে এখন সে কি করবে, কিভাবে মুক্তি পাবে এই অভিশপ্ত ঘন্টা থেকে। অনিল ঘন্টাটা অন্য একটা ফাঁকা ঘরে রেখে দেয়। 3 দিন পরে আরো একটা লাশ তোলার কাজ পায় সে। অনেক দিন ধরে বেকার বসে আছে, হাতে টাকা পয়সাও নেই, তাই আবার ঝুঁকিটা নেয়। যেই ভাবা সেই কাজ। সে সাথে দুজনকে বলে আজ রাতে তারা এই গ্রামে যাবে নতুন একটা কবর খুঁড়তে। তার সাথের লোকগুলো তখন রাজি হয়ে যায়। মাঝরাতে কথা মতো কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে হাজির হয় অনিল। দূর থেকেই দেখতে পায় তার সাথের দুজন দাঁড়িয়ে আছে নৌকার পাশে। অনিল আসে এবং ব্যাগটা নৌকায় রেখে নৌকায় ওঠে, আর বৈঠা নিয়ে বসে পড়ে মাথায়। অপর দুজন কাদা থেকে নৌকা ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে সামনে বসে পড়ে। মাথার ওপরে পূর্ণ চাঁদের আলো নদীর পানির ছোট ছোট ঢেউতে পড়ে যেন চকচক করছে। জ্যোৎস্নার আলোয় যেন ভেসে যাচ্ছে চারপাশ। অনিলের সাথে থাকা দুজন লোক কাজে যাওয়ার সময় প্রচুর কথা বলে, কিন্তু আজ তারা একদম চুপচাপ। নদীতে বৈঠার শব্দ আর বাড়ি ঝিঝি পোকার ডাক ছাড়া যেন আর কিছুই শোনা যাচ্ছে না। নীরবতা ভেঙে অনিল কথা বলতে শুরু করলো, কিরে তোরা দুজন নৌকা একেবারে সামনে যেয়ে চুপচাপ বসে আছিস কেন? তোরা আজ কোনো কথাই বলিস না? তাদের একজন শুধু বলে, ভালো করে নৌকা চালা। অনিলের কেমন যেন লাগে ব্যাপারটা। তারা আজ তার দিকে তাকিয়েও কথা বলছে না। এমনিতে কাজে গেলে তারা প্রচুর আড্ডা দেয়, অনেক কথা বলে, কিন্তু আজ যেন সবকিছুই অন্যরকম। জ্যোৎস্নার আলোয় ভেসে ভেসে চলেছে নৌকা। একটু দূরেই একটা জমজমাট ঘন কালো অন্ধকার দেখা যাচ্ছে। জ্যোৎস্নার এই অবারিত আলো যেন উজ্জ্বল করে উঠতে পারেনি সেই জায়গার একটা কোণা। অনিল নৌকার মাথা ঘুরিয়ে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে নৌকা নিয়ে গেল। কাছে যেতেই আবছা আলোয় দৃশ্যমান একটা বাঁশঝাড়ের নিচে নৌকা থামিয়ে নেমে পড়লো তারা। নৌকাটাকে একটা বাঁশের সাথে বেঁধে নেমে সেই বাঁশঝাড় পেরোতেই দেখতে পেল ফাঁকা বিশাল একটা মাঠ। দেখে মনে হচ্ছে ফসলি জমি, কিন্তু এই মুহূর্তে কোনো ফসল নেই। দ্রুত গতিতে তারা হেঁটে চলেছে সামনের দিকে। জ্যোৎস্নার আলোয় সামনে একটু একটু করে যেন অন্ধকার মিলিয়ে সব দৃষ্টিগোচর হচ্ছে অনিলের কাছে। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আরও বাঁশের সারি, আর সেখানেই রয়েছে একটা কবরস্থান, যাতে সদ্য কবর দেয়া একটা লাশ রয়েছে। কবরস্থানে যাওয়ার পরেই হ্যারিকেন জ্বালিয়ে দিতে যায় অনিল, কিন্তু সাথে থাকা দুজন লোকের একজন তাকে বলে, এবার আর হ্যারিকেন জ্বালানো দরকার নেই, চাঁদের আলোতেই তো অনেক ভালো দেখা যাচ্ছে।
অনিল দেখলো অন্ধকারে একটু তাকিয়ে থাকলেই চোখ শুয়ে যাচ্ছে, ফলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর বাঁশ ও গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর রেখায় তা স্পষ্ট হয়ে উঠছে। অনিল ভাবলো লাশ তোলার সময় হ্যারিকেন জ্বালিয়ে দেবে। কাঁধের কোদাল নিয়ে কবরটার দিকে এগিয়ে যায় অনিল। কবরের এক মাথা থেকে কোদাল চালাতে শুরু করে। কবরের ঝুরঝুরে মাটিতে কোদাল চালিয়ে সরিয়ে দিচ্ছে অনিল। একটু পরেই এক পাশে বাঁশের চাটাই বের হয়ে আসলো। অনিলের গা ঘেমে তখন টপ টপ করে পানি পড়ছে। কোদালটা কবরের পাশে রেখে আরেকজনকে ঘুরতে বলে ঘাম মুছতে লাগলো অনিল। এরপরে একটু দূরে চলে গেল সে। গাছ আর বাঁশঝাড়ের জন্য গ্রামের দিকের আলো কিছুই দেখা যায় না, তাই অনিল কবরস্থান থেকে বের হয়ে একটু সাইডে আসলো দেখতে দূরে গ্রামের দিকে কোনো আলো দেখা যায় কিনা। গ্রামের দিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা মাটির মেঠো পথ চলে গেছে ফসলের জমির মাঝ দিয়ে। রাস্তার দুপাশে গাছের সারি, চাঁদের আলোয় যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে চারপাশ। ঘামা শরীরে ঠান্ডা একটা শিরশিরে বাতাস এসে লাগতে থাকলো অনিলের গায়ে। আর আমি কিছু সময় বসে রইল সেখানে একটা গাছের নিচে। বেশ কিছু সময় পরে উঠে কবরের দিকে চলে গেল অনিল। জঙ্গলের মাঝে ঢুকে আবছা আলোয় অনিল দেখলো কবর খোঁড়া শেষ। কাফন করা লাশটাও দেখা যাচ্ছে ওপরে। চাঁদের আলোয় লাশের গায়ে নতুন কাফনের কাপড়টা যেন চকচক করে উঠছে। লাশের কাফনের ওপরে যেন তার সাথে আসা দুজন উপুর হয়ে কাফনের মাঝে কিছু একটা খুঁজছে বলে মনে হলো। অনিল একটু দূরে থাকা ব্যাগের কাছে গিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। হ্যারিকেনের আলো বাড়িয়ে অনিল এগিয়ে গেল কবরের দিকে। দুজন তখনও উপুর হয়ে আছে লাশটার ওপরে। অনিল এগিয়ে যেতে একজন পেছনে তাকালো। হ্যারিকেনের লাফাতে থাকা আলোর ছটায় অনিল দেখলো তার দিকে লোকটার মুখে লাশের চামড়া। পায়ের থেকে কামড়ে খাচ্ছে লাশটার একটা অংশ। অনিলের শির তারা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর চেনা দুই লোক যেন আজ অনেক অচেনা, অনেক বড় রহস্য। এর মাঝেই তার দিকে তাকিয়ে তারা বলল, ঘন্টা ফিরে এসেছে। এই কণ্ঠ যেন অনিলের হৃৎপিণ্ড ফুঁড়ে বেরিয়ে গেল। হ্যারিকেন ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো অনিল। বাঁশঝাড় পার হয়ে মাঠের মাঝে থেমে গেল অনিল। দৌড়ে চলেছে নদীর দিকে। হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে তার সাথেই আসা একটা লোক আবার একটা হাসি দিয়ে বলছে, ঘন্টা ফিরে এসেছে। অনিল উল্টো দিকে এক দৌড় দেয়। এই গ্রামে তার পরিচিত এক বন্ধু আছে, তার বাড়ির দিকেই দৌড়াতে শুরু করলো অনিল। কিছু দূর যেতেই অনিল একটা পুকুর দেখতে পেল চাঁদের আলোয়। সেখানে দৌড়াতে শুরু করলো অনিল। সে তখনও ঘামছে, তার হৃৎপিণ্ড যেন তখনও থামছে না। মনে হচ্ছে বুক চিরে বেরিয়ে আসবে ভয়ে। পুকুরের পাড়ে যেতেই অনিল দেখলো ওপর থেকে কি যেন ধপাস করে পুকুরের পানিতে পড়লো। পুকুরের পানি যেন আন্দোলিত হয়ে উঠল। পানি এসে পাড়ে বাড়ি খেতে লাগলো। চাঁদের আলোয় অনিল দেখলো সাদা কিছু একটা ভেসে আছে পানির মাঝে। অনিল একটু দাঁড়িয়ে থাকলো দেখার জন্য কি সাদা জিনিসটা কাছে আসতে অনিল ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এটা আর কিছু নয়, কাফন করা একটা লাশ। অনিল ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় দৌড়াতে শুরু করলো। সামনে যেতেই দেখলো মাঠের মাঝে একটা বাড়ি। মনে হচ্ছে ভেতর থেকে একটা হলুদ আলোর আভা বেরিয়ে আসছে ঘরের ফাঁক দিয়ে। অনিল সেদিকে ছুটতে লাগলো। ঘরের দরজার সামনে যে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এক বৃদ্ধ লোক দরজা খুলে দিল। অনিল দেখেই যেন ভেতরে প্রাণ ফিরে পেল। ঘরে ঢুকেই দেখেন আরো একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। অনিলকে এভাবে দেখে বৃদ্ধটি বলল, তোমার কি হয়েছে? এমন করে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছ কেন? অনিল শুধু বলল, পাশের পুকুরে একটা লাশ ভেসে উঠতে দেখলাম। বৃদ্ধ কথাটা শুনেই বলল, পুকুরটা অনেক খারাপ, তোমার রাতের বেলা এদিকে আসা ঠিক হয়নি। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি কি হয়েছে। বলেই একটা নতুন হ্যারিকেন জ্বালিয়ে বের হয়ে গেলেন বৃদ্ধটি। অনিল বসে রইল খাটে। বৃদ্ধা লোকটি দরজার কাছে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। প্রায় 10 মিনিট হয়ে গেল। বৃদ্ধা লোকটি অনিলকে বসতে বলে হ্যারিকেন হাতে বের হয়ে গেল। ঘন অন্ধকারে বসে রইল অনিল। একটু পরেই তার নাকে ভেসে আসলো একটা মাংস পচা গন্ধ। অনিল দরজা খুলে বের হলো বাইরে। দেখে আরো একটা রুম এবং সেখান থেকে আসছে গন্ধটা। আর রুমে মিটমিট করে জ্বলছে একটা হ্যারিকেন। অনিল রুমটার দিকে এগিয়ে গেল। রুমে গিয়েই হ্যারিকেনের আলোয় দেখলো দুইটা পচা গলা মৃতদেহ পড়ে আছে রুমের মাঝে। পাশের টেবিলে জ্বলছে হ্যারিকেন। আর গন্ধে যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। অনিল ভয়ে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। পাগল প্রায় হয়ে আবার দৌড়াতে শুরু করে সে। এবার কোথাও না, এবার তাকে নৌকার কাছে যেতে হবে, বের হতে হবে এই মৃত্যুপুরী থেকে। অনিল দৌড়াতে শুরু করে ফাঁকা মাঠ দিয়ে সেই নদীর দিকে যেখানে তার নৌকা বাঁধা। কতক্ষণ ধরে অনিল দৌড়েছে তার খেয়াল নেই, শুধু মনে হচ্ছে এখান থেকে বের হতে হবে। অনিল যখন নদীর প্রায় কাছে চলে আসছে, আবার দেখে তার সাথের দুজন লোক তার পেছন পেছন দৌড়াচ্ছে। কিন্তু তাদের ভাবটা এমন, তারা অনিলকে ধরতে চায়, যেন লাশের মতো কামড়ে ছিঁড়ে ফেলতে চায় অনিলকে। অনিল দৌড়ে এক লাফে নৌকায় উঠে যায়। বৈঠা হাতে নৌকা চালাতে শুরু করে। পার থেকে একটু দূরে নৌকাটা নিতেই তার খেয়াল হলো অনেক বড় একটা ভুল করেছে সে। ভয়ে নৌকার এত তাড়াহুড়া করে উঠেছে যে নৌকার অপর মাথায় একটা লাশ আছে সেটা খেয়ালই করেনি। নদীর মাঝে চাঁদের আলোয় যেন স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাফন করা লাশ। পাড়ের দিকে তাকিয়ে এখনো দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে তার সাথে দুইজন। নৌকা চলার সময় ঝিরিঝিরি বাতাস বয়ে চলেছে। আর সেই বাতাসে লাশের শরীরের কাফনের কাপড় উঠছে। আর পায়ের কাছে কাফনের কাপড় দিয়ে লাল হয়ে চুইয়ে পড়ছে রক্ত। সামনেই চাঁদের আলোয় দেখা যাচ্ছে নদীর অপর প্রান্ত। অনিল নৌকাটা জোরে একটা ধাক্কা দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে মানুষের কোলাহলে তার জ্ঞান ফিরে আসে। সে নৌকায় গলয়ের মাঝে পড়ে আছে আর তার বাড়ির লোক তার মাথায় পানি দিচ্ছে নৌকাতেই। সূর্যে তখন প্রচুর জ্বর। জ্ঞান ফিরে আসার পরে অনিল জানতে পারে এদিকে তার থেকে ঘন্টা কিনে নেওয়া সেই লোকটি গত রাতে নিখোঁজ ছিল। আর সকালে তার লাশ পাওয়া যায় অনিলের বাড়ির পাশের একটা খড়ের গাদার পেছনে। লাশের গায়ে ছিন্ন ভিন্ন অবস্থা, মনে হয় আঁচড়ে তুলে নিয়েছে কেউ চামড়াগুলো শরীর থেকে। অনিল তখনও বাসার কাউকে কিছুই জানায়নি। তার মনে হতে লাগলো এবার কি তার পালা।
এই ঘন্টা ফিরে আসায় এবার কি তাকে মরতে হবে? ভয়ে শিউরে উঠল অনিল। শিরদাঁড়া দিয়ে নেমে আসলো ভয়ের একটা ঠান্ডা স্রোত। কি ভাবছেন এখানেই শেষ? ঘন্টা যখন ফিরে এসেছে, ঘটনা তবে শুরু এখান থেকেই। কি ছিল সেই রহস্যময় ঘন্টা? কোথা থেকে ফিরে এসেছে এটি? অনিলের ভাগ্যে কি ঘটেছিল? এই প্রশ্নগুলো কি ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়? তাহলে ভাবতে থাকুন, আর এই ঘটনার সব রহস্য উন্মোচন করতে অপেক্ষা করুন ঘটনার পরবর্তী অংশ। কেমন হয় যদি আজকে ফিরে আসে সেই ঘন্টা? ঘন্টা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন থেকে, এবং ঘন্টার এই ঘটনার জন্য আপনারা অপেক্ষা করছেন অধীর হয়ে। আর সেই তানভি তুষারের ঘন্টার ঘটনাই আজকে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘন্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভি তুষার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘন্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনো আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে, অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তারই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘন্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই ঘন্টার শব্দ ভেসে আসে, আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই, এভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘন্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন, তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘন্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘন্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছুই দেখা গেল না। আরও একটু জোরে হাঁটা শুরু করলেন তিনি। এবার মনে হলো শব্দটা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। থেমে গেলেন তিনি। কি হচ্ছে আর এখন ঠিক কি করা উচিত, কিছু যেন মাথায় কাজ করছে না তার। হঠাৎ মনে হলো ঘন্টার শব্দটা সামনে থেকে ধেয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে যেন জোরালো হয়ে উঠছে শব্দটা। শব্দটা যত কাছে আসছে তত একটা ছোট অবয়ব যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে তার দিকে। একটু পরেই তিনি দেখলেন বামন আকৃতির মানুষ একটা ঘন্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে তার দিকে। লোকটি খুব বেশি হলে 3 ফুট লম্বা হবে। তার পরনে সাদা ধপধপে ধুতি, আর গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। বামনটি ঘন্টা বাজাতে বাজাতে পাশ কাটিয়ে চলে যায় অনিলের বাবার। তিনি কিছুটা অবাক হয়ে যান। এত রাতে এই লোক কোথা থেকে আসলো, আর এই ফাঁকা মাঠে এই অন্ধকারেই বা সে ঘন্টা বাজিয়ে কি করে? এসব ভাবতে ভাবতে তিনি আবার হাঁটা দিলেন বাড়ির পথে। কিছু দূর আসতেই আবার সেই ঘন্টার শব্দ। এবার ভেসে আসছে পেছন থেকে, আবার আগের মতো পেছন থেকে আস্তে আস্তে জোরে শব্দটা ভেসে আসছে কাছে। হঠাৎ পাশ কাটিয়ে পিছন থেকে সামনে এগিয়ে গেল সেই বামন। তিনি আরও জোরে হাঁটা দিলেন, কিন্তু এই বামনের সাথে তার কোনো মতেই তিনি হেঁটে পেরে উঠছিলেন না। এবার একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটা শুরু করলো বামন। আর তিনি লাইট মারলেন বামনের দিকে বিরক্ত হয়ে, আর জোরে ডাক দিয়ে বললেন, এই তুমি কে বলো তো? এই রাতের বেলা আমার সাথে এমন করছো কেন? বামনটি থেমে গেল। এটা দেখে অনিলের বাবাও থেমে গেলেন। বামনটি পেছনে ফিরে কিছুটা এগিয়ে আসলেন তার দিকে। এরপরে মুখটা গম্ভীর করে বললেন, সাবধানে থাকিস তোরা সবাই। অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড় শক্তি। তোরা কি পারবি এই শক্তির মোকাবেলা করতে? ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে।
বলেই পিছনে ফিরে অন্ধকারে হেঁটে মিলিয়ে গেল বামনটি। অনিলের বাবা কিছুই বুঝতে পারল না কি হলো বা কি বলে গেল। তিনি মনে করলেন অনেকদিন গ্রামে নেই, তাই হয়তো নতুন কোনো পাগল এসেছে গ্রামে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। অনেক পথ হেঁটে এসেছেন, শরীর বড্ড ক্লান্ত। ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসছে বারবার। যা কিছু হয়েছে বাড়িতে কাল সকালে কথা বলা যাবে। ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা মৃদু শব্দে ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছে টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। উঠে বসলেন তিনি। এর মাঝেই সেই পরিচিত ঘণ্টার শব্দ। বেশ বিরক্ত হয়ে যান। শব্দটা আস্তে ধীরে আবার আগের মতো কাছে এগিয়ে আসছে। শব্দটা এখন যেন অনেক বেশি তীব্র, আগের মতো এতটা মৃদু না। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অনিলের মা উঠে বসলেন পাশে। অনিলের মা বললেন, এই যে এই শব্দটা শুনতেছেন, এই সমস্যা বাড়ির। এই থেকেই যেন এত কিছু শুরু হয়েছে। রাতে বাড়ি আসার সময় সেই অদ্ভুত ব্যাপারটা অনিলের বাবা বললেন। দুজনের কেউ কিছু বুঝতে পারল না। সারা রাত আর ঘুম হলো না। তার মনে হচ্ছে অনিলের ঘর থেকে ঘন্টা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। সকালে ওঠার পরে অনিলের ঘরের সামনে গেল তার বাবা। অনিলকে ডেকে বলল, কি হয়েছে তোমার? সারা রাত ধরে এই যে ঘন্টা বাজালে, এতে ঘুমানো তো দায় হয়ে গেছে। অনিল তখন সব ঘটনা খুলে বলে তার বাবাকে। তবে লাশ চুরির কথাটা না বলে সে মাছ ধরতে যে ঘন্টাটা পায় নদীর পাড়ে, এটা জানায়। তার বাবা সব শুনে তারা দুজনে মিলে খোঁজ করতে থাকে এমন একজনকে যে পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে। বেশ কদিন খোঁজা হলো এমন লোক, আর তার মাঝেও তাদের বাড়িতে এই অত্যাচার চলমান। এর মাঝে হঠাৎ 5 দিন পরে এমন এক লোকের খোঁজ পায় তারা, যে এই সব কাজ করে থাকে। দুজনে মিলে ঠিক করলো আজই বিকেলে এই ঘন্টা সাথে করে নিয়ে যাবে সেই লোকের কাছে। যে করেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। বিকেলে দুজন রেডি হয়ে চলে গেল সেই লোকের কাছে। অনিলের কাছে হাতে সেই ঘন্টার ব্যাগ। লোকটার কাছে যাওয়ার পরে ঘন্টার ব্যাগটা দিয়ে এর সমস্যার কথা খুলে বলল অনিল। লোকটি তাদের আশ্বস্ত করলো এই সমস্যা ঠিক করে দেবেন তিনি। তারপরে তিনি ঘন্টাটা নিজের কাছে রেখে দিলেন আর বললেন, আমি খবর দিলে আসবেন। বাড়ি এসে অনিলের বাবা আবার কাজে চলে যায়। বেশ শান্তিতে আছে তারা, আর কোনো সমস্যা নেই। হাঁপ ছেড়ে বেঁচেছে অনিল। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে বুক থেকে। এর প্রায় 10 দিন আর কোনো সমস্যা হলো না। সবকিছু স্বাভাবিক। অনিল বাবা আবার আসছেন একদিন আগে বাড়িতে। অনিল আর তার বাবা উঠোনে বসে গল্প করছে সকালবেলা। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লোক আসছে তাদের দিকে। সেই লোক কাছে এসে বলল, আপনারা যাকে ঘন্টা দিয়ে এসেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনাদের যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছেন, আর সম্ভব হলে এখনই আমার সাথে যেতে বলেছেন আপনাদের। অনিল আর তার বাবা রেডি হয়ে লোকের সাথে চলে যায়। লোকটি তাদের নিয়ে সোজা চলে গেলেন একটা হাসপাতালের দিকে। তারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এদিকে কেন? লোকটি তাদের বলল, আপনারা আসেন, আমি কিছু জানি না, তিনি আপনাদের সব বলবেন। অনিল আর তার বাবা যেয়ে দেখলেন একটি বেডে ডান হাত আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে সেই কবিরাজ। অনিল আর তার বাবাকে দেখে কেঁদে ফেললেন সেই লোক। অনিল এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা হয়েছে কি করে? লোকটির চোখ ছলছল করে উঠল। কান্না জড়ানো কণ্ঠে অনিলের দিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটা নেই, ও কেড়ে নিয়েছে আমার ছেলেকে। বলেই কেঁদে উঠল লোকটি। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে লোকটি বলতে শুরু করলো, তোমরা যখন আমাকে ঘন্টা দিয়ে গেলে তারপরে থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। আমি জীবনে অনেক সমস্যা ঠিক করেছি, তাই এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না। আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন। কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে। আস্তে আস্তে তা এত বেশি তীব্র হয়ে উঠল যে ঘুমানো দায় হয়ে গেল। পরদিন আমি ঘন্টাটা নিয়ে বসি খোঁজ করার জন্য। সেদিন কিছু জানতে পারিনি, আর ঘন্টাটা রেখে রাতে শুয়ে পড়ি। সেদিন রাতে খেয়াল করি আমার টিনের চালের ওপর দিয়ে কেউ এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে। আমি উঠে বসলাম। তবে আজ ঘন্টার শব্দটা কেমন যেন একদিক থেকে ভেসে আসছে, চারপাশে ঘুরছে না। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। আমি লাইট হাতে বের হয়ে পড়লাম। তখন মনে হলো শব্দটা আমার ছেলের ঘর থেকে আসছে। আমার বউ সহ আমি ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি দরজা ভেতর থেকে দেয়া। আমরা এত ডাকাডাকি করি, ছেলে কোনো উত্তর দেয় না। রুম থেকে একভাবে সেই ঘন্টার শব্দ হয়েই আসছে তো হয়েই আসছে, কোনো নিস্তার নেই। আমরা দরজার খিল ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার ছেলে ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে, আর ঘন্টা বাজিয়ে যাচ্ছে এক মনে। আমরা যেভাবে ঢুকলাম বা তার সামনে দাঁড়িয়ে আছি, এটাতে তার বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। ওর মা ওকে ধাক্কা দিল, তাও কথা বলে না, একভাবে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এদিকে দেখি ঘন্টা দিয়ে হাত কেটে রক্ত বের হয়ে যাচ্ছে তার, তাও সে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আমি কিছু পানি এনে দোয়া পড়ে তার গায়ে ছিটিয়ে দিতেই সে স্বাভাবিক হয়ে গেল, আর জানতে চাইলো এত রাতে আমরা তার রুমে কেন, আর তার হাতে এটা কি, তার হাত কেটে গেল কি করে। আমি এত প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বললাম, কিছু হয়নি, তুমি ঘুমাও। রাতে আর কোনো সমস্যা হয়নি। রাতে আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আগে অনেক কাজ করেছি, কিন্তু আমার পরিবারের ওপরে তো এমন কোনো সমস্যা নেমে আসেনি।
সকালে ঘুম থেকে উঠেই আমি ছেলেকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। একদিন পরে রাতে আমি আবার ঘন্টা নিয়ে বসলাম। আমার পরিচিত এক জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম যা অনেক অস্পষ্ট। শুধু সে এটুকু জানালো এটা অনেক শক্তিশালী একটি জিনের শক্তির উৎস, আর সেই জিনের রয়েছে অসংখ্য শক্তিশালী জিন বাহিনী। তারা তাকে ওস্তাদ বলে মানে, আর এর বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। এই ঘন্টার ফিরে আসা উচিত হয়নি, ঘন্টা ফিরে এসেছে আবার। এসব শুনে আমিও কিছুই বুঝতে পারলাম না যে সে কি বলছে। অনেক চিন্তায় পড়ে গেলাম ব্যাপারগুলো নিয়ে। এরপরে আমি ভাবছি কি করা যায় এখন। এর মাঝেই মাঝরাতে বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠলো। আমি বাইরে যেতে এসে বলল, তোর ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি যা ওর কাছে, না হলে ওকে বাঁচাতে পারবি না। ঘন্টা ওকে নিয়ে যাবে, শেষ করে ফেলবে ওকে। বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 10 কিলোমিটারের পথ। এর মাঝে আবার নদীও পার হতে হবে। এই মাঝরাতে আমি কোনো যানবাহন বা নৌকা পাবো কিনা জানি না, কিন্তু আমি তবুও সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে আমি ফসলি জমি আর মাঠের মাঝে দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর শিরশির করে বাতাস এসে লাগছে আমার মুখে। চারপাশে ঘন কালো অন্ধকারে ঘেরা। এর মাঝেই যেন সেই ঘন্টার শব্দটা আমি মৃদু শুনতে পাচ্ছিলাম আমার চারপাশে। এটা একটা বৃত্তাকারে আমার চারপাশে ঘুরছিল। আমি চারপাশে লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমনভাবেই আমি নদীর চারপাশে পৌঁছে গেলাম। চারপাশে শুনশান নীরবতা, নদীর পানির শব্দ ছাড়া আর কিছু নেই। নদীর ঘাটে নামলাম, দেখি 2টা নৌকা বাঁধা আছে। পাশেই একটা খড় দিয়ে বানানো ডেরা ঘর। সেদিকে তাকিয়ে আমি জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে নদীর পাড়ে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে? থাকলে আমাকে নদীটা পার করে দিন। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, এবারও কোনো উত্তর নেই। ভাবলাম কেউ হয়তো নেই, তাই আমি একটা নৌকার বাঁধন খুলে উঠে পড়লাম। সকালে এসে তাদের বুঝিয়ে দিয়ে বলবো এই আশায়। আমি তেমন ভালো নৌকা চালাতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে। একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। আমি যখন মাঝ নদীতে, তখন হঠাৎ দেখি নৌকার সামনের মাথায় কিছু একটা বসে আছে। আমি লাইটটা জেলে নৌকার পাটাতনের উপরে রেখে দিয়েছিলাম, আর সেই আলোতেই দেখি সেখানে বামন আকৃতির সাদা ধুতি পরা একটা লোক বসে আছে। তার হাতে একটা ঘন্টা, গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। আমি তখন নৌকা নিয়ে মাঝ নদীতে। সে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ছেলে হয়তো আর এই দুনিয়াতে নেই। ঘন্টা হয়তো তাকে মেরে ফেলেছে। আমি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বললাম, কে তুমি? উত্তর দিল, আমি সাদা ঘন্টা। আমি তোমাকে সাবধান করতে এসেছি। এই ঘন্টা শুধু মৃত্যুই নিয়ে যায়। এটা বলেই লোকটা যেন আমার সামনে থেকে হারিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে ওপারে পৌঁছে গেছি। নৌকাটা গাছের সাথে বেঁধে তাড়াতাড়ি হাঁটা দেয় সেই বাড়ির দিকে। আমি যখন পৌঁছালাম দেখি বাড়িতে অনেক কোলাহল, অনেক লোকজন এসে গেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতরে। দেখি মেঝেতে পড়ে আছে আমার ছেলে, গায়ে অসংখ্য আঁচড়ের দাগ, শরীর থেকে তখন রক্ত পড়ছে। আমি ওকে সাবধানে রাখার জন্য এই বাড়িতে পাঠিয়ে দেই, আর এখানে ওর অবস্থা করেছে যা দেখে প্রচুর রাগ হয় আমার। আমার ছেলেটা কি দোষ করেছে, তার কেনই অবস্থা হবে? আমি পরদিন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যাই, আর আমার ছেলের এই অবস্থা করার জন্য প্রতিশোধ নিতে চাই। তাই গতদিন রাতে আমি একা একা রুমে বসে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি, যে করেই হোক আমি একে শেষ করে ছাড়বো। যখন আমি আমার কাজ শুরু করি তখন বাইরে প্রচুর পরিমাণে ঘন্টার শব্দ আসতে থাকে। আমি বেশ বিরক্ত হয়ে যাই। এর মাঝেই শুরু হলো ঝোড়ো বাতাস। মনে হলো সবকিছু তোলপাড় করে নিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যায়, প্রচুর বাতাস ঢুকতে থাকে রুমে। আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছিল চারপাশে। হঠাৎ কিছু একটা বাতাসের বেগ রুমে ঢুকে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাকে উপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আমার ছোট্ট গোছানো পরিবারটা কেমন তছনছ হয়ে গেল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এই অভিশপ্ত ঘন্টা থেকে দূরে থাকতে চাই। তোমরা এটা নিয়ে যাও। আমি একটা লোকের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে যাও, তিনি হয়তো কিছু করতে পারবে। তার বউ ঘন্টার ব্যাগটা এগিয়ে দিল অনিলের দিকে। অনিল আর তার বাবা হাসপাতাল থেকে বের হচ্ছে আর চিন্তা করছে এখন তারা কি করবে। এই ঘন্টা থেকে কি কোনোই নিস্তার নেই? ঘন্টার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসলো অনিল আর তার বাবা। দুজনের মুখেই চিন্তার ছাপ। এই ঘন্টা থেকে কি আসলেই তাদের নিস্তার নেই? দুদিন পরে হুজুরের দেওয়ার ঠিকানায় তারা যায়, তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে। এবার অনিল তার বাবা আর অনিলের এক চাচাতো ভাইকে সাথে নেয় সে। যেহেতু বেশ ভালোই দূরের পথ আর নৌকা যোগে যেতে হয় সেখানে, তাই 3 জন চলে যায় তারা। ঠিকানায় গিয়ে দেখে তিনি বেশ বড় মাপের কবিরাজ। অনেক লোক বসে আছে, তাদেরও সিরিয়াল দিতে হলো। তারা পৌঁছালো দুপুরে, কিন্তু সবকিছু শেষ করে যখন তাদের ডাক পড়লো তখন পড়ন্ত বিকেল। চারপাশে রোদের রেখা ক্ষীণ হয়ে আসছে। তারা যখন কবিরাজের কাছে সেই ঘন্টা দেয়, কবিরাজ তা দেখে নিয়ে আগে সব শুনে নেয়। তারপরে বলে, আপনারা ঘন্টাটা রেখে যান, 7 দিন পরে আবার আসবেন। আমি 7 দিনের মাঝে এটা নষ্ট করে দেব। তারা যখন উঠে চলে আসবে ঠিক তখনই কবিরাজ পেছন থেকে ডাক দেন আর বলেন,
এখন তো প্রায় সন্ধ্যা, আর তোমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে। যদিও ভালো বাইরের চাঁদের আলো, তারপরেও এই নাও, এটা হাতে বেঁধে নাও। এই বলে কবিরাজ তাদের তিনজনের দিকে 3টা তাবিজ এগিয়ে দিলেন। তাবিজগুলো হাতে বেঁধে নিয়ে তারা বেরিয়ে আসলো ঘর থেকে। চারপাশ কেমন অস্পষ্ট হয়ে আছে, ঝাপসা একটা অন্ধকারে। তারা হাঁটা দিল নদীর দিকে। নদীর কাছে যখন তারা আসলো, অনেকটাই অন্ধকার কেটে চাঁদ উঁকি দিচ্ছে মাথার ওপর, আর চাঁদের আলোয় নদীর পাড়ে তা যেন চিকচিক করে উঠছে। তারা উঠে বসলো নৌকায়। এদিকে অনিল বসে আছে মাঝের দিকে, অনিলের বাবা বসে আছে সামনে, অনিলের চাচাতো ভাই তখন নৌকা চালাচ্ছে। বেশ কিছু দূর এসেছে তারা। এর মাঝে অনিলের বাবা নৌকা চালাচ্ছে তখন। মাথার উপরে পূর্ণ চাঁদ, নৌকার সাথে পানি ধাক্কা খাওয়ার শব্দ আর ঝিরিঝিরি বাতাস বেশ ভালোই লাগছে অনিলের। এর মাঝে এতদিন পরে আবার সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো কাজে ব্যর্থ হননি, তাই এবার আশাটা অনেক বেড়ে গেছে তার। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল অনিলের। হঠাৎ একটা মহিলার চিৎকারে ঘুম উবে যায়। তারা তিনজনই দেখে নদীর ওপার থেকে একটা মহিলা জোরে জোরে তাদের ডাকছে। এত রাতে একটা মহিলা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে যায় তারা। অনিলের বাবা মহিলাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, আপনি ডাকছেন কেন? মহিলা বলে, আমাকে কি আপনাদের সাথে নিতে পারবেন? আমাকে সামনের ঘাটে নামিয়ে দেবেন। আমার ছেলেটা খুব অসুস্থ, এখানে এসেছি কাজে, আর এত রাতে যাওয়ার কোনো নৌকা পাচ্ছি না। এই উপকারটুকু যদি করতেন। অনিলরা দেখলো একটা মহিলা এত রাতে এখানে, তারা ওইদিকে যাচ্ছে, তাহলে সাথে করে নিয়ে নিক, যে নামিয়ে দেবে। অনিলের বাবা নৌকাটা পাড়ের দিকে নিলেন। তারপরে মহিলা নৌকায় উঠে বসলো। মহিলার হাতে একটা কাপড়ের পোটলা। নৌকায় ওঠার পর অনিলের বাবার সাথে দু একটা কথা হয় মহিলার। নৌকা চলতে শুরু করে। সবাই চুপ, চারপাশে শব্দ ছাড়া আর কিছুই নেই। অন্যরকম নীরবতা চারপাশে। মহিলাটি নৌকার একপাশে ডান হাতের কয়েকটি আঙুল দিয়েছে পানিতে। হঠাৎ অনিলের চাচাতো ভাইয়ের চিৎকার, চাচা সামনেটা কি ভেসে আসছে? অনিল বাবা তাকিয়ে দেখেন সামনে সাদা কাপড়ের মতো কিছু একটা ভেসে আসছে তাদের দিকে। অনিলের বাবা নৌকাটা কোনোভাবেই যেন এদিকে সরিয়ে নিতে পারছেন না। ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিল তখন বাবার সাথে ধরে বৈঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটি অন্যদিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত তার নৌকাটা আর সরাতে পারল না। ততক্ষণে সামনে আসা সেই সাদা বস্তুটা আরো কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। কাছে আসতেই স্পষ্ট হয়ে গেল এটা আর কিছু নয়, এটা একটা কাফনে মোড়া লাশ। আর সেটা অনিলের ভয় আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ, কারণ এই লাশ তার চেনা। পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা তিনজন খেয়াল করলো নৌকায় সেই মহিলাটি কোথায়? শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলাটি তো নেই। অনিলের বাবা বলল, দেখো তো সে পানিতে পড়ে গেল কিনা। এসব করতে করতেই হঠাৎ কাপড়ের সেই পোটলাটি নড়ে উঠল। একটা খসখসে আওয়াজে সবাই তাকালো পোটলার দেখে। হঠাৎ তাদের চোখের সামনেই পোটলা খুলে বেরিয়ে আসলো একটা 4 বছরের শিশু। তার চেহারা এত বিভৎস, দেখার মতো না। শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া দাগ, রক্ত পড়ছে সেখান থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে নৌকার পাটাতন। ছোট ছেলেটি নৌকার উপরে লাফাতে শুরু করে। ছেলেটি শরীর থেকে রক্ত ছিটে এসে লাগলো তাদের শরীরে। এমন অবস্থা যে নৌকার উপরে আর থাকা যাচ্ছে না। অনিলের বাবা তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিলেন। এরপরে সবাই নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। মাটিতে নামার সাথে সাথে অনিল বুঝতে পারলো কি ভুল করেছে তারা। অনিল তো এখানে এসেছিল লাশ চুরি করতে, সামনেই তো সেই মাঠ। কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। অনিলের বাবা আর ভাই দৌড়ে কোথায় যেন হারিয়ে গেছে। অনিল জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো আর দৌড়াতে শুরু করে দিল। সামনের একটা গাছের সারির পাশে দৌড়াচ্ছে অনিল। হঠাৎ অনিল দেখে তার বাম পাশের গাছের সারির ওপাশ দিয়ে অনেক বড় বিশালাকার ধূসর একটি মানুষের মতো অবয়ব দৌড়াচ্ছে, আর তার কাঁধে বসে আছে একটা কালো কুচকুচে বামন আকৃতির লোক। তার হাতে একটা ঘন্টা, আর সে সেই ঘন্টাটি বাজাচ্ছে। আর বিশাল সেই অবয়বটি অনিলের সাথে দৌড়ে যাচ্ছে সমান তালে। অনিল ভয়ে হাত পা নাড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, বাবা কই তোমরা, আমাকে বাঁচাও এই ঘন্টার হাত থেকে, আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার যেন আজ কারো কানেই যাচ্ছে না। কেউ নেই কোথাও। অনিল ভাবতে শুরু করলো, তবে এটা কি শেষ? এভাবে কি তার জীবনের প্রদীপ নিভে যাবে? ঠিক তখনই তার বাবা ডেকে উঠল, ওই অনিল, এদিকে আয়। সেই ডাকের উৎস ধরে দৌড়াতে লাগলো অনিল। সামনে সেই চেনা পুকুর, পাশের অবয়ব তার নেই। অনিল পুকুর পার হতেই দেখলো তার ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আগের সেই জায়গায়, সেই বাড়িটার কাছে। অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার হাত ধরে বলল, এ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এরা কেউ তোমাদের সাহায্য করবে না, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা অনিলকে ধমক দিয়ে বলে, জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তুই বলছিস এরা মানুষ না? কি বকছিস? বৃদ্ধ লোকটি অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, ও ঠিক বলেছে, অনেক বছর আগে মরে গেছি আমরা। ওই যে পাশের ঘরটা, ওখানে পড়ে আছে আমাদের অর্ধগলিত লাশ। এই ঘন্টা আমাদের বাধ্য করেছে সব করতে। আমরা কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কেউ না। এতগুলো বছর পরে ঘন্টা আবার ফিরে এসেছে। এটা বলেই লোক দুটো যেন তাদের সামনে থেকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। অনিল বাবা সাহস করে পাশের দিকে এগিয়ে যেতেই একটা মাংস পচা গন্ধ এলো তার নাকে। টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন।
আর মেঝেতে পড়ে আছে দুইটা অর্ধগলিত লাশ। অনিল বাবা তাদের কাছে এসেই দুজনের হাত চেপে ধরে বলল, আর এক মুহূর্ত এখানে না, নৌকায় করে চল। তিনজন হাত ধরে দৌড় দেয় নৌকার দিকে। পেছন থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, আর পেছনে তাকানো যাবে না। ভয়ে ভয়ে তিনজন দৌড়ে এসে উঠে পড়লো নৌকায়। জোরে বাড়ির দিকে চালাতে শুরু করে দিল নৌকা। তারা যখন বাড়ির ঘাটে এসে পৌঁছালো তখন চারপাশে দিনের আলোর আভা ফুটে উঠেছে। পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা লাল আভা। ক্লান্ত তিনজন তখন নৌকা থেকে নেমে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে আসার পরে অনিল তার বাবা আর চাচাতো ভাইকে বলল, নৌকা থেকে নেমেই তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি এত খুঁজলাম, ডাকলাম, কোনো সারা শব্দ নেই। আর আমি যখন তোমাদের খুঁজছিলাম তখন দেখি পাশে একটা বিশাল আকৃতির কেউ দৌড়াচ্ছে, আর কাঁধে বসে আছে কালো কুচকুচে একটা বামন। সে সেই তালে তালে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম তোমরা দুজন সেই বাড়ির সামনে। অনিলের বাবা আর চাচাতো ভাইও সেম কথা বলল। তারাও নেমে আশেপাশে কাউকে দেখেনি। তারা দৌড়ানোর সময় দুজনেই পাশের অবয়বটিকে দেখেছে। অনিলের বাবা বলল, আমি এভাবে ভয়ে তোদের ডাকতে ডাকতে সামনে গিয়ে দেখি সেই কুড়ে ঘর সেখানে দাঁড়িয়ে গেছি। এরপরে অনিলের চাচাতো ভাই বলে, আমিও সেই ঘর আর চাচা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে গেছি। তিনজনে বুঝতে পারলো তারা একই জিনিস দেখে একইভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু এর অর্থ কি? কেনই বা তারা দৌড়ানোর সময় তাদের আর কাউকে পাশে দেখতে পায়নি, আর ওই দিকে কেন তাদের নিয়ে যাওয়া হলো? এটা তারা কিছুই জানে না। এর ব্যাখ্যাও তাদের কাছে নেই। এর প্রায় 5 দিন আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। তারা সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাক, অবশেষে এর সমাধান হলো। হঠাৎ 6 দিনের মাথায় এক লোক এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। তারা যে কবিরাজকে ঘন্টা দিয়ে এসেছিল সেই কবিরাজের কাছ থেকে এসেছে লোকটি। সে জানালো কবিরাজ রাতে তার নিজের মতো করে এই ঘন্টা নষ্ট করার জন্য লেগে পড়ে। আমরাও 4 জন ছিলাম তার সাথে। তিনি প্রথম 2 দিন কিছুই করতে পারেননি, কারণ কোনোভাবেই কোনো এক কারণে তার সাথে থাকা জিনদের তিনি হাজির করতে পারছিলেন না। এমন কিছু এর আগে কখনোই হয়নি তার সাথে। এরপরে গত রাতে তিনি একজনকে হাজির করেন। আমরা 3 জন ছিলাম তার সাথে। হঠাৎ বাইরে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, চারপাশ থেকে ঘন্টার শব্দ। তিনি ঘর থেকে বের হন, আমরাও সাথে সাথে বের হয়ে আসি। আমরা দেখি আমাদের বাড়ির চারপাশে ঘিরে ছুটে চলেছে বিশাল একটা কালো অবয়ব, আর তার কাঁধে কালো কুচকুচে ছোট একটা লোক। সে বিরামহীনভাবে ঘন্টা বাজিয়ে চলেছে। তিনি আমাদের রুমে যেতে বললেন আর নিজে তাড়া করলেন সেই অবয়বকে। এরপরে 10 মিনিট হয়ে যায়, বাইরে আর কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা, যেন কোনো কিছুই নেই এখানে। আমরা বাইরে বের হয়ে দেখি কেউ নেই, আর অবয়ব কেউ নেই। আমরা লাইট নিয়ে সবাই বাইরে বের হয়ে পড়ি তাকে খুঁজতে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে আমরা তাকে মাঠের মাঝে একটা জমিতে পড়ে থাকতে দেখি। আমরা যখন তার কাছে যাই, তার পুরো শরীর কাঁদাতে মেখে আছে। মনে হয় কারোর সাথে ধস্তাধস্তি হয়েছে। তার শরীরে উঠে দাঁড়াবার শক্তি নেই। এই কাজ তিনি করতে পারবেন না, তাই ঘন্টাটি পাঠিয়ে দিয়েছেন। বলেই লোকটি অনিলের দিকে সেই ব্যাগটি বাড়িয়ে দিল আর বলল, আপনারা দেখেন এটা কিছু করতে পারেন কিনা। লোকটি চলে গেল। অনিল তাকিয়ে আছে ব্যাগটির দিকে। মৃত্যু ছাড়া কি তবে কোনোভাবেই নিস্তার নেই ঘন্টা থেকে? আবার সেই আগের সমস্যাগুলো নিয়ে দিন কাটাতে শুরু করলো তারা। তবে এবার নতুন করে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘন্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক, আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে। কারোর সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘন্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘন্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে। এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না। এটার কিছু করতে যাও মানেই হলো নিজের মৃত্যু ডেকে আনা। তাড়াতাড়ি যাও, যাও এখান থেকে, বিদায় হও তোমরা। অনিল আর তার বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় কাপালিকের কাছে বসে পড়ে। বলে, একটা সমাধান দেন, আমরা তো আর পারছি না এই ঘন্টা নিয়ে, আমাদের জীবন শেষ হতে চলেছে। কাপালিক সব শুনে বলল, আমি এটার কিছুই করতে পারবো না। তবে আমি ভারতে ছিলাম, ওখানে 7 জন ভাই আছে, আমি তাদের কাছে থেকেছি। তারা এটার কিছু করতে পারবে হয়তো। আমি ঠিকানা দিচ্ছি তোমাদের, তাদের সাথে কথা বলো, এর সমাধান দেবে। আর এই ঘন্টা নিয়ে তোমরা কখনো আমার কাছে এসো না। তারা কাপালিকের কাছ থেকে সেই ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। কাপালিক যে ঠিকানা দিয়েছে সেটা ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের ঠিকানা। অনিলদের ভারতে আত্মীয় থাকার সুবাদে তারা সেখানে যোগাযোগ করে, আর সেই 7 ভাইকে সবকিছু খুলে বলে। তারা জানায় তারা আসবে এই সমস্যার সমাধান করতে। এর কিছুদিন পরে তারা অনিলের বাড়িতে আসে। তারা ঘন্টাটা দেখে বলে, আজ রাতে এটার ব্যবস্থা করব আমরা। তারপরে তারা রাতে এই কাজ করতে কি কি লাগবে সেটা অনিলকে জানায়। অনিল সেই অনুযায়ী সবকিছু ব্যবস্থা করে দেয়। আর তারা জানায় বাড়ির কেউ যেন রাতে কাজের সময় বাইরে বের না হয়, এমনকি বাইরে যাতে না তাকায়। যত কিছুই হয়ে যাক, যেন তারা ঘরের বাইরে না আসে। রাত 10টার দিকে তারা 7 জন মিলে বাড়ির উঠোনে তাদের মতো করে কাজে বসে যায়। বাড়ির সবাই ঘরের দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। প্রায় 30 মিনিট পরে অনিলরা শুনতে পায় বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের তোড়ে তাদের বাড়ির আশেপাশের কিছু গাছপালা ডালপালা সব যেন ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসতে তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানবো।
পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে, তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে। অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি। ও আসলে লাশ চুরি করত, আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘন্টাটি দেখছেন, বলে ঘন্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘন্টা এখানে দুইটা আর তার জোড়া লাগানো, আগে ছিল একটা। এই ঘন্টাটা এক জিনের সর্দার তার দুই প্রিয় জিনকে দেয়, আর যে দুইজনকে দেয় তারা ছিল দুই ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের দুজনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘন্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘন্টা দিয়ে আরো বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘন্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে, আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘন্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দী করে ফেলে এই ঘন্টার মাধ্যমে। আর এই ঘন্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি। আর সেই আলেমরা মিলে এই ঘন্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে, যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘন্টাটিকে কবর থেকে বের করে আনে, আর দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর ঘন্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দি থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দি থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক দুটি আর মহিলাকে দেখেছো, তারাও এই ঘন্টার শিকার। ঘন্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে, সেই সময় তাদের মেরে ফেলে, আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি, তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামন আমাদের জানায় ঘন্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে, আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দী করে ফেলি। আর কোনো সমস্যা নেই, এই ঘন্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলবো, আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেকদিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যেয়ে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে, আর এখনো কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘন্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনো তাড়িয়ে বেড়ায়। যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘন্টার যন্ত্রণার অবসান?